ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইংস অফ উইশেস ইচ্ছেডানায়। কাজাকিস্তান যাত্রার সর্বশেষ পর্ব অর্থাৎ পার্ট 3 নিয়ে চলে এলাম আপনাদের সামনে। পাবো কারণ মে এন্ডে আমরা এসেছি, তো গরম মোটামুটি এখানে সামার, বাট তাও যে পাচ্ছি এটাই ভাগ্য। এখন আমরা বসে লাঞ্চ করছি। প্রথমে নিয়েছিলাম হটডগ আর চিকেন শাসলিক, তো খাওয়া হয়ে গেছে, তাও খিদে মেটেনি বলে আবার কেমন লাগছে? বরফ হলে আরো ভালো লাগতো, গ্রিনারিও ভালো। এখন বোধহয় আমরা বরফের কাছে যাচ্ছি। ফেজ 3 তে আশা করছি একটু। সেই দিন আমাদের যাত্রা শুরু হয়েছিল সকালবেলা ব্রেকফাস্টের পর। সিটি ট্যুর ছিল, অর্থাৎ প্রায় ৮-১০ ঘন্টার সারাদিনের প্ল্যান। এই ট্রিপটাও আমরা একটি গাইডেড ট্যুরের সাথেই করেছিলাম। জানতে হলে কমেন্ট বক্সে প্রশ্ন করুন। তাছাড়াও এর সম্পূর্ণ তথ্য ভিডিওটিতে আছে কিছুক্ষণ পরেই, পুরোটা দেখতে থাকুন। সারাদিনের পর্বের প্রথম গন্তব্য ছিল শহরের থেকে একটু দূরে শিম্বুলাক স্কি রিসোর্ট নামক একটি জায়গায়। অসাধারণ এই জায়গা, যা দেখতে পাবেন একটু পরেই। শিম্বুলাক স্কি রিসোর্টের প্রবেশদ্বারে পৌঁছেই মনে হয় যেন পাহাড়ের বুকে কোনো ইউরোপীয় স্কি গ্রামের সামনে দাঁড়িয়ে আছি। চারপাশে তুষার ঢাকা পর্বত, কাঠের নান্দনিক ভবন, ক্যাফে আর রঙিন কেবল কার, সব মিলিয়ে শুরুতেই মনটা ভালো হয়ে যায়। প্রথম কাজ এখানে পৌঁছেই হয় টিকিট কেটে নেওয়া, যেটা আমাদের ট্যুর গাইড কেটে রেখে দিয়েছিলেন, এবং নির্ধারিত স্থানে টিকিট হাতে নিয়ে পৌঁছে টার্ন স্টাইল পেরোতেই শুরু হয় আকাশ ছোঁয়ার সেই রোমাঞ্চকর কেবল কার যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্তে তিয়েনশান পর্বতমালার অপরূপ সৌন্দর্য চোখের সামনে ধরা দেয়। ধীরে ধীরে কেবল কারটি যত উপরে উঠতে থাকে ততই নিচে ছোট হয়ে আসে শহর, আর সামনে খুলে যায় তিয়েনশান পর্বতমালার এক নিঃশ্বাস বন্ধ করে দেওয়া দৃশ্য। চারপাশে শুধু সবুজে মোড়া পাহাড়, কখনো বা সাদা বরফে মোড়া পাহাড়, গভীর উপত্যকা আর মেঘের ফাঁক দিয়ে উঁকি মারা সূর্যের আলো। মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্যের মধ্যে দিয়ে ভেসে চলেছি। সকাল সকাল পৌঁছে যাওয়ার ফলে সেরকম ভিড় পাইনি আমরা, আর সুবিধে মতো একদম ফাঁকা কেবল কার পেয়ে গেছিলাম। যত বেলা হয় ভিড় বাড়তে থাকে, কাজেই এই শিম্বুলাক স্কি রিসোর্টের আনন্দ উপভোগ করার জন্য সকাল সকাল পৌঁছে যাওয়া ভালো। কেবল কার রাইডের এই পুরো যাত্রাপথটি 3টি ফেজে ভাগ করা থাকে, যা পুরো কমপ্লিট করতে 45 থেকে 50 মিনিট মতন সময় লাগে আপ ডাউন নিয়ে। মে মাসের শেষের দিকে যাওয়ার ফলে ওয়েদারটা আমরা খুব ভালোই পেয়েছিলাম, যা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একদম আদর্শ। এই সময় গেলে বরফ হয়তো প্রথম 2টি ফেজে না দেখতে পেলেও কপাল ভালো থাকলে 3 নম্বর ফেজে অবশ্যই পাওয়া যায়। চলে এসেছি সেকেন্ড ফেজে। শিম্বুলাক স্কি রিসোর্টের কি অসাধারণ জায়গা, ওয়াও, দারুণ দারুণ। দ্বিতীয় ফেজটি দেখে আমরা সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যেরকম প্রাকৃতিক সৌন্দর্য, সেরকম পেট পুজো করার ব্যবস্থা। আমরা ঠিক করেছিলাম ফিরতি পথে এখানেই কফির কাপে চুমুক দিতে দিতে পাহাড় দেখব, তারপর ফিরবো নিচের দিকে। কিন্তু যা ভাবনা তাই তো হয় না সব সময়। ঘাটের কেবল কারের দিকে এগোচ্ছি। ফাইনালি আমরা একটা কেবল কার পেয়েছি, যেটাতে আমরাই আছি, শুধু আর কেউ ওঠেনি। কারণ কেবল কারের সিটের অ্যারেঞ্জমেন্টগুলো এমনভাবে করা, এদিকটায় বসলে সামনের ভিউ দেখতে পাবে, আর ওটা পিছন দিক হয়ে যাবে, তো ঘুরে দেখতে হবে। তো ওই জন্য এটা থেকে উঠলো না, যেহেতু আমরা অলরেডি এসে এই জায়গাটা নিয়ে নিয়েছি। অসাধারণ লাগছে। ভেতরটা গরম, বাইরেটা ঠান্ডা। যত উপরে উঠছি তত ঠান্ডা লাগছে। কেমন লাগছে?
দারুণ। বরফ হলে আরো ভালো লাগতো, বাট গ্রিনারিও ভালো। এখন বোধহয় আমরা বরফের কাছে যাচ্ছি। ফেজ 3 তে আশা করছি একটু বরফ পাবো। এই ফেজ 3 এটা ফেজ 2 হয়ে গেল, আমরা এখন ফেজ 3 তে যাচ্ছি। ফেজ 3 তে মারাত্মক বরফ দেখতে পাচ্ছি। তো হয়তো ফেজ 3 তে অ্যাকচুয়ালি ডিসেম্বর জানুয়ারি করে এলে পুরোটাই বরফ থাকে, মানে আলমাটি শহরেই পুরো বরফ থাকে আর কি। কেবল কার রাইডের ফেজ 3তে পৌঁছে এই বরফ ঢাকা পাহাড় সামনাসামনি দেখতে পাওয়ার যে আনন্দ, সেটা বোধহয় সত্যিই ক্যামেরাবন্দি করা বা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। মনে হচ্ছিল প্রকৃতি যেন সাদা রং দিয়ে তার সবচেয়ে নিখুঁত ছবিটা এঁকেছে। কেবল কার থেকে নামার পর এক ঝটকা ঠান্ডা হাওয়া মুখে এসে লাগলো, আর সামনে বরফে ঢাকা তিয়েন শান পর্বতমালার বিশালতা দেখে কয়েক মুহূর্তের জন্য যেন সব কথা হারিয়ে গেল। কথাতেই বলে, শেষ ভালো যার সব ভালো তার। কাজাক যাত্রার সর্বশেষ দিনে এমন সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে এই কথাটাই বারবার মনে হচ্ছিল। দারুণ এনজয় করছি। দেখুন পিছনটা কেমন, কত সুন্দর লাগছে, দারুণ লাগছে, অসাধারণ বিউটি। ফেজ 3 ভাবতে পারিনি যে ফেজ 3 তে এসে বরফ পাবো, কারণ মে এন্ডে আমরা এসেছি, তো গরম মোটামুটি এখানে সামার, বাট তাও যে পাচ্ছি এটাই ভাগ্য। ওঠার সময় কিন্তু মেঘ ছিল না, এখন দেখুন মেঘে ঢেকে গেছে পুরো। ফেজ 2 দিকে আমরা ফেজ 3 ছেড়ে ফেজ 2 দিকে যাচ্ছি। ওঠার সময় একদম মেঘ ছিল না, এখন পুরো মেঘে ঢেকে গেছে ফেজ 2। না আস্তে আস্তে আজকে অ্যাকচুয়ালি বৃষ্টির প্রেডিকশন আছে, কিন্তু অতটা নেই, জানি না এখন ফেজ 1 এ বৃষ্টি বা ফেজ 2 এ বৃষ্টি হচ্ছে। গিয়ে ওঠার সময় ওই যে ভেবেছিলাম না যে ফেজ 2তে কফির কাপে চুমুক দিতে দিতে পাহাড় দেখব, কিন্তু এই মেঘ দেখে আর আমাদের ফেজ 3তে বেশিক্ষণ সময় কাটানোর ফলে ফেজ 2তে কফি স্ন্যাক্স খাওয়ার সময় একদমই পেলাম না। অর্ধেক খাওয়া হয়ে গেছে, মানে এত খিদে পেয়েছিল। আবার তাড়াও আছে, তাড়া আছে বলতে আমাদের টাইম আছে 12:10। আমরা এখন সেকেন্ড ফেজে বসে আছি, ফার্স্ট ফেজে বসে আছি। ফার্স্ট ফেজ থেকে নিচে যেতে আধ ঘন্টা টাইম লাগবে। তো এখন 11:40 বাজে। আমরা প্যানকেক কফি অর্ডার করে কোনো রকমে সাঁটাচ্ছি আর কি। এটাও আমরা এই যে শিম্বুলাক স্কি রিসোর্ট, তারপর আজকে আরও অনেক কিছু জায়গা দেখাবে। তার মধ্যে প্রথমে ছিল শিম্বুলাক স্কি রিসোর্ট, তারপরে আমাদেরকে নিয়ে যাবে মেডোর পর আমরা যাব হচ্ছে কোকটোবে মিউজিয়াম, তারপরে হচ্ছে গ্রিন বাজার, কোকটোবে টাওয়ার, কোকটোবে মিউজিয়াম না। তো ওটাও আমরা এখানে আসার পর একটা গাইডেড ট্যুর বুক করেছি। প্রথমে আমরা ভেবেছিলাম নিজেরাই করব, কিন্তু ইয়ান্ডেক্স গোটা অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে সবসময় পাওয়াও যায় না, প্লাস কখন কীরকম রেট থাকবে, প্লাস বৃষ্টির প্রেডিকশান আছে, তো কখন আসবে কি ক্যান্সেল করবে, ওই জন্য আমরা রিস্ক না নিয়ে ভাবলাম লাস্ট দিন আর অত রিস্ক নেবো না, তো একটা গাইডেড ট্যুরই বুক করে নিই। তো এখানে ফাইনালি এটা আমাদের প্ল্যানে ছিল না, গাইডেড ট্যুর বুক করার প্ল্যানে ছিল না, আমরা নিজেরাই ভেবেছিলাম করব, কিন্তু এটা গাইডেড ট্যুর বুক করে নিয়েছি। তো আমরা এখন নামছি নিচে, তো এরপরে আমরা যাবো মেডো, বোধহয় মেডোর পর তারপর কোকটোবে, লাস্টে গ্রিন বাজার। বুকিংটা আমরা করেছিলাম হচ্ছে এই যে এই গাইডেড ট্যুরগুলো আমরা পুরোটাই তো নিজেরা করেছি, ফ্লাইট সবই নিজেরা করেছি, বাট এখানে আসার পর যে গাইডেড ট্যুরগুলো এটা কিন্তু এখানকার লোকাল গাইডেড ট্যুর। বিভিন্ন অ্যাপ আছে, যেমন ক্লুক আছে, গেট ইওর গাইড আছে, তো এই রকম অ্যাপ দিয়ে আমরা সার্চ করে কম্পেয়ার করে কোথায় কোথায় ম্যাক্সিমাম সাইট সিইং করাচ্ছে, কোনটা রিজনেবল লাগছে, তো ওই রকম করে, তাই তো
গেটিওর গাইড না ফ্লুক থেকে করেছি আমরা, গেটিওর গাইড। এয়ারবিএনবি তেও পাওয়া যায়। হ্যাঁ, তো এটার ক্রেডিট কিন্তু পুরো ও, কারণ এগুলো ও পুরো রিসার্চ করে বার করেছে। আমি জাস্ট ফ্লাইট গুলো দেখে বুক করে দিয়েছিলাম, কিন্তু এখানে এসে কোনটা ভালো কোনটা এইসব কম্প্যারিজন এইসব রিসার্চ করা কিন্তু আমি করিনি, এগুলো ওই করেছে। অনেক রাত জেগে অনেক রাত জেগে। অ্যাকচুয়ালি এটাও আমি ভেবেছিলাম যে আমরা ট্যাক্সি করেই করবো ইয়ান্ডেক্স গো করে, বাট এটাও দেখলাম যে না, লাস্ট দিন পসিবল না। হ্যাঁ, মানে কোথায় কি নেটওয়ার্ক থাকবে না, চলে তো গেলাম, তারপর ফেরার সময় যদি নেটওয়ার্ক না থাকে তাহলে ফেরাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, এই ভয়েই আমরা রিস্ক নিইনি। তো এটা আমরা গেট ইওর গাইড অ্যাপ থেকে করেছিলাম। মোটামুটি এই ধরুন এক একটা দিন, যেমন ওই দিন যেটা আমরা শেরিন ক্যানিয়ন, তারপর কোলসাই লেক, ক্যান্ডি লেক, ওটা আমাদের পড়েছিল 11,000, মানে পার হেড 5,500 করে। বাট ওটা 400 কিলোমিটার্স ওয়ান ওয়ে, মানে 800 কিলোমিটার্স প্রায় আপ ডাউন ছিল সারা দিন। ওটা প্রায় 16-17 ঘন্টা ট্রিপ ছিল। এটাও প্রায় আমরা আজকে, এটা একটু কম, এটা 12-13 ঘন্টা। হ্যাঁ, এটা 11 থেকে 12 ঘন্টা। এটা ডে ট্যুর লেখা ছিল, তো ডে ট্যুরে এরকম কয়েকটা স্পট, এটা একটু বেশি পড়েছে 14,000, কারণ সিটি ট্যুর বলে আমার মনে হয় এটা একটু বেশি। না, এই গন্ডোলা রাইডটা ইনক্লুডেড। গন্ডোলা রাইডটা তো প্রায় 10,000 টেঙ্গে পার হেড, তো মানে অ্যাপ্রক্সিমেটলি এক্সট্রা 4,000। ও আচ্ছা, এটা আচ্ছা, এই রাইডটাই যে আমরা এই রাইডটা যেটা কেবল কার রাইডটা, এটা এর মধ্যে ইনক্লুডেড বলে এটা বেশি লেগেছে। এটা মানে এটা এদের দুটো অপশন ছিল, ইনক্লুডিং দিস কেবল কার, উইদাউট দিস কেবল কার রাইড। তো যেটা 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 খুশি নেওয়া যায়, তো আমরা ইনক্লুডিং দ্য কেবল কার নিয়েছিলাম, কারণ পুরো হেডেকটাই ওদের কাছে চলে গেল, ওরাই টিকিট ফিকিট সব করে আমাদেরকে দিয়ে দিল, তো ওই জন্য আমরা এটা নিয়েছি আর কি। তো এটা আমাদের পড়েছে 14,000, মানে 15,000 এর কাছাকাছি, 14,900। তো এটা যদি উইদাউট কেবল কার নেওয়া হয়, মানে কেউ ধরুন এই রোপওয়েট এতটা করবে না, মানে অনেকের প্রবলেম থাকতে পারে, তো কারণ অনেকটা অল্টিটিউডে যায়, এটা 3টে ফেজ আছে, তো তারা উইদাউট এটা নিলে তাদের প্রায় 4,000 টাকা কম হয়, মানে 10,000 টাকায় হয়ে যাবে। নিচে কি সুন্দর ঘোড়া দেখা যাচ্ছে, মানে এদের অ্যাকচুয়ালি ন্যাশনাল অ্যানিমাল হচ্ছে ঘোড়া। তো ঘোড়া প্রচুর আমরা নর্মাল দেখতে পাচ্ছি, আমাদের ওখানে যেমন গরু ছাগল ঘুরতে চড়তে দেখা যায়, তো এখানে এরকম ঘোড়া চড়তে দেখা যাচ্ছে, তাই না? ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি, মেডো। এখানে যাই না, আইস স্কেটিং রিঙ্ক আছে এদের, কিন্তু আইস স্কেটিং রিঙ্কটা এখন আন্ডার কনস্ট্রাকশন, তাই কনস্ট্রাকশন হচ্ছে বলে এখন ঢুকতে দিচ্ছে না। দেখাচ্ছি আইস স্কেটিং রিঙ্কটা। শিম্বুলাক স্কি রিসোর্টের পর পরবর্তী গন্তব্য ছিল আইস স্কেটিং রিঙ্ক, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কনস্ট্রাকশন চলার ফলে আমরা ঢুকতে পারিনি। এটি হলো বিশ্বের উচ্চতম অলিম্পিক সাইজড আউটডোর আইস স্কেটিং কমপ্লেক্স, যদিও এখানে একবারও উইন্টার অলিম্পিক্স অনুষ্ঠিত হয়নি। তবে 2011 সালে এশিয়ান উইন্টার গেমস এখানে অনুষ্ঠিত হয় এবং কাজাকিস্তানের আলমাটি 2029 এশিয়ান উইন্টার গেমসের জন্যও সিলেক্টেড হয়েছে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন 2029 এসে এখানে উইন্টার এশিয়ান গেমস দেখতে পারেন। এরপরেই আমাদের গাইড নিয়ে চলে গেলেন পরবর্তী গন্তব্য কোকটোবেতে। এটি আলমাটির এমন এক জায়গা যেখানে একসঙ্গে প্রকৃতি, বিনোদন আর শহরের সেরা ভিউ উপভোগ করা যায়। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র পৌঁছানোর সবচেয়ে রোমাঞ্চকর উপায় হলো কেবল কারে চড়ে ওঠা। কেবল কার ধীরে ধীরে ওপরে উঠতেই নিচে পুরো আলমাটি শহর আর দূরের তুষার ঢাকা তিয়েনশান পর্বতমালা এক ফ্রেমে ধরা দেয়। যদিও আমরা গাইডেড ট্যুরের সঙ্গে এসেছিলাম বাসে করে। আলমাটির এই ছোট্ট অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছে করার মতো অনেক কিছুই আছে। পাহাড়ের চূড়া থেকে পুরো আলমাটি শহরের 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ উপভোগ করা, বিখ্যাত বিটলসের ব্রোঞ্জ ভাস্কর্যের সঙ্গে ছবি তোলা, রঙিন ফোয়ারার ফুলে সাজানো বাগানে হাঁটা, ছোট্ট অ্যামিউজমেন্ট পার্কে সময় কাটানো, কিংবা স্থানীয় ক্যাফেতে বসে এক কাপ কফির সঙ্গে সূর্যাস্ত উপভোগ করা, প্রতিটি মুহূর্তই আলাদা আনন্দ দেয়। আলমাটি শহরকে যদি এক নজরে দেখতে হয় তাহলে কোকটোবের কোনো বিকল্প নেই। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে একদিকে যেমন গোটা আলমাটি শহর দেখবেন, সেরকম অন্যদিকে তুষার ঢাকা তিয়েনশান পর্বতমালা দেখবেন। তখন বুঝবেন কেন কোকটোবেকে আলমাটির মুকুট বলা হয়।
লাঞ্চ করছি। প্রথমে নিয়েছিলাম হটডগ আর চিকেন শাসলিক, তো খাওয়া হয়ে গেছে, তাও খিদে মেটেনি বলে আবার এক বাটি ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এসেছি কিনে। এখানে খাচ্ছি বসে, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কিন্তু মানে খুব প্লেজেন্ট, মানে খুব ঠান্ডাও নয় খুব গরমও নয়, জ্যাকেট লাগছে না গায়ে, ভালো লাগছে। এরপরে আমাদের নিয়ে যাওয়া হয় সেই জেনকফ বা অ্যাসেনশন ক্যাথিড্রালে, যা আমরা আপনাদেরকে দ্বিতীয় পর্বেই দেখিয়েছিলাম। এর সৌন্দর্য সম্বন্ধে আর নতুন কিছু বলার নেই, যদিও বারবার এলেও মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয় এই ক্যাথিড্রালের বিউটির দিকে। এরপরেই আমরা দর্শন পেলাম প্যানফিল অফ পার্কের ভিতরে অবস্থিত মেমোরিয়াল অফ গ্লোরি। 1975-এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বিজয়ের 30 বছর পূর্তি উপলক্ষে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়, যাতে যুদ্ধে প্রাণ উৎসর্গ করা বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। আর এর কেন্দ্রেই রয়েছে চিরন্তন ইটার্নাল ফ্লেম, যা বীর শহীদদের অমর আত্মত্যাগের প্রতীক। আমাদের পরবর্তী গন্তব্য ছিল আলমাটির বিখ্যাত গ্রিন বাজার। ভেতরে ঢুকলেই চোখে পড়বে রঙিন শুকনো ফল, বাদাম, মশলা, মধু, তাজা ফল, সবজি, চিজ এবং নানান ধরনের কাজাক খাবারের বিশাল সম্ভার। বিশেষ করে কাজাকি ঘোড়ার মাংসের সসেজ, যা স্থানীয় ভাষায় বলা হয় কাজি, শুকনো নোনতা চিজ, স্থানীয় মধু, শুকনো অ্যাপ্রিকট, কিশমিশ, বাদাম ও নানান ধরনের মশলা এবং এখানকার বিভিন্ন রকমের জনপ্রিয় জিনিস। এখানে আবার অনেক বিক্রেতাই কেনার আগে গ্রাহকদের স্বাদ করে দেখার সুযোগ করে দেন। বাজারের সামনের দিকটিতে যেমন বিভিন্ন রকমের ফল, সবজি, স্পাইসেস, মশলা ইত্যাদি বিক্রি হচ্ছিল, পিছনের দিকে সেরকম ননভেজ আইটেম বিভিন্ন রকমের বিক্রি হচ্ছিল। গ্রিন বাজারের পাশেই মম করছিল কাজাকিস্তানের বিখ্যাত রাহাত চকলেট ফ্যাক্টরির আউটলেটের দোকানের গন্ধ। চকলেট ফ্যাক্টরির এই সুবাস যেরকম আকর্ষণ করে ভিতরে ঢুকাবে, চকলেটের টেস্ট আপনাকে অন্তত 2 প্যাকেট চকলেট না কিনে বাইরে বেরোতে দেবে না। অদ্য শেষ রজনী, ভেবেছিলাম ডিনার করব কোনো এক ইটালিয়ান রেস্টুরেন্টে। আমাদের এয়ারবিএনবির পাশেই বেলাচাও রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এখানে ঢুকলেই মনে হয় ইটালির কোনো এক ছোট্ট প্রাণবন্ত ক্যাফেতে এসে পড়েছি। আকর্ষণীয় পরিবেশ আর ইটালিয়ান আবহ প্রথমেই মন কেড়ে নেয়। সুস্বাদু পাস্তা, পিৎজা আর ইটালিয়ান ফ্লেভারের খাবারের সঙ্গে সুন্দর অ্যাম্বিয়েন্স মিলিয়ে আলমাটিতে একটু ইউরোপীয় স্বাদ নেওয়ার জন্য এটি একটি দারুণ জায়গা। আমাদের সর্বশেষ দিন এবং আমরা আজকে ছেড়ে বেরিয়ে যাব কাজাকিস্তান। আজকে আমাদের ফ্লাইট রাত 8টায়, আমরা এখন লাঞ্চ করতে বেরোচ্ছি। তো ওই রকমই ফ্লাইটও হচ্ছে এয়ার আস্তানার ফ্লাইট ভায়া দিল্লি। আজকে রাতে দিল্লি যাব, দিল্লিতে এক নাইট হল্ট, দেন নেক্সট ডে আমরা মুম্বাই ফিরে যাচ্ছি। যথাসময়ে ট্যাক্সি বুক করে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। যাত্রাপথের সঙ্গী ছিল লোকাল ট্রেন আর এক ঝলক তিয়ানশান পর্বতমালা। আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আজকে রাত 8:15 দিল্লির ফ্লাইট। আজকে রাতটা দিল্লিতে হল্ট, কালকে ফেরত বম্বে। অসাধারণ ছিল কাজাকিস্তানের ট্রিপ, দারুণ এনজয় করেছি। প্রথমবার নিজেরা মানে প্ল্যান করে সব কিছু ব্যবস্থা করে গেছি, তো একটা আলাদা এক্সপিরিয়েন্স লাগছিল। আলাদা এক্সপিরিয়েন্স এটা অবশ্যই, খুব এনজয় করলাম। আবার আশা করছি আরও ভালো ভালো এরকম ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের সামনে। আমার এই কাজাকিস্তান সিরিজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করুন।